আজকে সার্জিস টার্জিস যারা আজকে বেনিফিটেড কারা, এই সমন্বয়কারীরা, কই তারা তো কেউ মারা যায়নি। তারা মারা যায়নি কেন? তারা কেন আওয়ামী লীগ তো তাকে টার্গেট করবে? তারা আপনাকে লাশ বানিয়ে আজকে শত শত হাজার কোটি টাকার মালিক হয়েছে তারা। এবং আপনারা দেশে থাকবেন, তারা কেউ দেশে থাকবে না। পূর্ব তিমুর বলেন আর অন্য জায়গায় বলেন, তাদের কিন্তু প্লট রেডি, তারা কোথায় চলে যাবে? সেখানে টাকা অলরেডি পাচার করা হয়েছে, তারা কিন্তু গ্রুপ ধরে চলে যাবে। আপনি যে বোকা হয়েছেন, আপনি আমার ছোট ছাত্র ভাইটি, আপনি দেশে থেকে যাবেন এবং দেশটাকে কঙ্কালসার করে ফেলছে। এই দেশে আপনি কি করবেন? তারাই নাকি বিকল্প। আমরা তো দেখলাম আমি কে তুমি কে বিকল্প বিকল্প বলে তারা গত বছর চিৎকার করছে। এই বছর তোদের চিৎকারের আওয়াজ তো শুনতে পাচ্ছি না। তারা আসমানও কাঁপে না আপা। ছাত্র আমি বলি, একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তুমি যদি মনে করো যে আচ্ছা আওয়ামী লীগের সময় এটা ছিল ওটা ছিল, ভালো কাজ করে নাই, সো আমরা একটা ক্রাইসিস টাইমে দেশের মানুষকে আমরা জাস্ট একটা ফেয়ার নির্বাচন দিয়ে জনমানুষের প্রতিনিধিদের হাতে দিয়ে আমরা চলে যাব। গত আগস্টে আসছো রে ভাই, নভেম্বর চলে যায়, মানেটা কি? নির্বাচনের তফসিল ঘোষণার কোনো নামগন্ধ নাই। মানে বিএনপিও বুঝি, ওরা বুঝেন যে মিষ্টি খেতে যায় নিজেরা নিজেরা কোপায় মেরে ফেলে। মানে এত কি বলবো আপু, শেখ হাসিনার ফাঁসির রায়ের মানুষের কাজ না রাজনৈতিক লিডারশিপে আসা। হ্যাঁ, আমি সবসময় এটাই বলি পার্সোনালি, যে বিএনপি করে একদম আদর্শহীন ব্রেইনলেস কিছু মানুষজন, যাদের একমাত্র কাজ হচ্ছে আওয়ামী বিরোধিতা করে টিকে থাকা। ওদের তো কোনো আদর্শ নাই, ওদের তো কোনো ইনকাম করা, ইনকাম ইনকাম লুট করা যে একটা ভাব, একটা মানে আমি তো গ্রামের মানুষ, হ্যাঁ, আমি এই জিনিসগুলো আমি বুঝি। মানে একটা খুব ভাব নিয়ে থাকে, হ্যাঁ আমি একটা কিছু হয়েছি, এটা একটা ম্যাটার। এই ভাবের জন্যই করে। এবং আমাদের আওয়ামী লীগের লোকজন দেখেন যে আমাদের আওয়ামী লীগে কিন্তু সব ধরনের লোকজন আছে, এরা কখনোই সেই ভাব নেয় না, অথচ আওয়ামী লীগ দলটাই কিন্তু দেশের স্বাধীনতা এনে দিচ্ছে। আওয়ামী লীগটা কে করে? আওয়ামী লীগ কার দল? আওয়ামী লীগ তো সবার দল, সবার, সেটাই বলতেছি। মানুষের দল রে ভাই। আওয়ামী লীগ তো ক্যান্টনমেন্ট থেকে আসে নাই, কোনো বাড়ির ভেতর থেকে আসে নাই। আওয়ামী লীগের যে কেউ ওন করতে পারে যেটা আমার দল। এটা বাংলাদেশের দল, বাংলাদেশ রাষ্ট্রের যে জন্ম দিয়েছে যে রাজনৈতিক দলটি, তাই না? 18 কোটি। ওরা এখনো তাহলে বিএনপির মানুষের আদর্শটা কি? ওরা কি করে আশা করে আছে যে শেখ হাসিনা রায় হয়ে গেছে এটা নিয়ে ওরা মনে করেন ওরা যদি মুক্তিযুদ্ধের পক্ষের দল হয়ে থাকে, 32 ভাঙে ওদের কোনো সে নাই, মুক্তিযুদ্ধের মুরাল ভাঙে কোনো সে নাই, তাহলে ওরা কি করে মুক্তিযুদ্ধের দল বলে নিজেদের দাবি করে? এবং তারা নিজেদেরকে বাংলাদেশের পক্ষের দল বলে কি করে? বিএনপি করে কি? যে আওয়ামী লীগে ঢুকতে পারে না, আওয়ামী লীগে থাকতে পারে না, দুর্নীতিবাজ, চোর, বাটপার। যেমন আমি তো বলবো যে আমাদের আওয়ামী লীগেও একটা শুদ্ধ অভিযান ফিউচারে আমাদের আনতে হবে, যে একদম যদি প্রমাণিত হয়, এবং শুদ্ধ অভিযান আনতে হবে কি, মাননীয় প্রধানমন্ত্রী আনেননি? মাননীয় প্রধানমন্ত্রী তার ক্ষমতা থাকাকালীন তার দলের নেতৃবৃন্দকে বিচারের আওতায় আনেননি? কোন সাংবাদিক কি বের করে দিয়েছিল যে আমাদের পাপিয়াকে যুবলীগ করতো? কোন সাংবাদিক পাপিয়া সম্পর্কে ইনফরমেশন দিয়েছে? না। নেত্রী তার স্টাফদেরকে বের করে দেননি? নেত্রী নিজের মুখে বলেননি যে আমার স্টাফ এত টাকা চুরি করেছে? লুকিয়ে রেখেছেন? কার্পেটের নিচে ময়লা লুকিয়ে রেখেছেন উনি? না, মানুষজন কিন্তু এটা পজিটিভলি নেয় না, মানুষজন উল্টা এটা নিয়ে ট্রল করছে বোকার মতো। ভাবতে পারেন আপনি আপনার সন্তান চুরি করেছে, আপনি মানুষের সামনে তাকে লুকিয়ে রাখছেন না, বলে দিচ্ছেন যে আমার ছেলে এত টাকা চুরি করেছে, ওকে আমি বের করে দিলাম। এটা বলার মতো দেশপ্রেমিক। তার মানে কি শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের না তো, বাংলাদেশটাকে উনি ওন করতেন। উনি বাংলাদেশের, যার ফলে 18 কোটি মানুষকে উনি ভালোবেসেছিলেন, 18 কোটি মানুষকে উনি ওনার নিজের মতো করে চেয়েছিলেন। উনি মাদ্রাসার শিক্ষাকে বন্ধ করেননি, উনি চেয়েছিলেন মেইন স্ট্রিমে চলে আসুক, তারাও রুটি রুজির সংস্থান যেন হয় সেই এডুকেশনের জন্য। জেনারেল এডুকেশনের অনেক সাবজেক্ট, অনেক কিছু মাদ্রাসা এডুকেশনের সঙ্গে একীভূত করেছিলেন, মানুষ যেন প্রেয়ার করতে পারেন। ওদেরকে স্মার্ট করতে চাইছিল, কিন্তু হয়ে গেছে তো উল্টা। ওরা বেসিক ডিমান্ড যখন ফুলফিল হয়েছে, নিড এন্ড ডিমান্ড ফুলফিল হয়ে গেছে, এখন তার লাক্সারি দরকার। একদম। তাহলে এই চিন্তা করেন, আমি আন্দোলনটাকে পজিটিভলি নেই, যে আপনি চিন্তা করে দেখেন যে মাংসের জন্য কিন্তু আপনি আন্দোলন করেছেন। এখন এক হচ্ছে রাজাকারের প্রতিশোধ, তখনই আমি 100% ধরে নিতাম তাদের এক ধরনের আত্মতৃপ্তি আপনি বলতে পারেন, যদি এই রায়টা তারা কার্যকর করতে পারতো। ওরা নিজেরাও জানে যে এই রায় আসলে ফুট করে উড়ে যাবে কর্পূরের মতো, এবং কখনোই তারা এটা মানে তারা নিজেরা জেনে বুঝেই রায়টা দিয়েছে,
এত বেশি ফাঁক ফোকর রেখেছে, নাহলে মানে আর একটু স্মার্টলি করা যেত, আর একটু ফাঁক ফোকর কম রেখে করা যেত। যে কোনো জায়গায় একটা লোয়ার কোর্টেও যদি আপনি রায়টাকে নিয়ে যান এবং সেখানেও যদি আপনার এটাকে ব্যবচ্ছেদ করবার সুযোগ থাকে, দেখবেন যে তারাও এটাকে ব্যবচ্ছেদ করে দিচ্ছে। এবং এখানে এত অসঙ্গতি, যেমন ধরেন যে ঘটনাটা আসলেই ঘটেছে, তো সেখানে যিনি সাক্ষ্য দিচ্ছেন একজন ভাঙাড়ি ব্যবসায়ী, তা তিনি বলছেন যে যখন 5 আগস্ট 2টার পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার যোগে অলরেডি পৌঁছে গেছে দিল্লিতে, তখন সাধারণ ছাত্র জনতার ব্যানারে জঙ্গিরা যখন আশুলিয়া থানা আক্রমণ করলো, তখন কি করবে? আপনি যদি পেনাল কোডের 96, 97, 99 ধারার দিকে যান, আপনি আত্মরক্ষার জন্য যা কিছু কৃত আপনি করতে পারবেন, সেগুলো কোনোটাই অপরাধ না। আমরা তো দেখেছি যে এই ছাত্র জনতা নামধারী জঙ্গিরা কিভাবে পুলিশদেরকে মেরে মেরে ঝুলিয়ে রেখেছে। মাঝখানে আমি একটু বলি, এই ভাঙারি ব্যবসায়ী যে সাক্ষ্য দিল, সে কিন্তু একবারও বলে নাই যে কি জানি বলে, ওরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিল। সরি, সে এটাই ন্যারেট করছে যে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিল, খুবই পলিশড ল্যাঙ্গুয়েজে। বাট আমরা যেটা জানি সেটা হচ্ছে তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিল না, তারা সরাসরি দেখেছি, তারা সরাসরি থানায় অ্যাটাক করছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা সেই ভিডিও ফুটেজ গুলো দেখেছি না। হ্যাঁ, এবং তারপরে দেখেন, তখন অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী ভারতে বসে নির্দেশনা দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি চেইন অফ কমান্ড দেখেন, ওই থানার কোন অফিসারের কি সরাসরি যোগাযোগ করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ নেবার সুযোগ আছে কিনা? নাম্বার 2। নাম্বার 3, আপনার যেখানে পেনাল কোডের ধারাতেই আছে, উপধারাতেই আছে যে আপনি এরকম কোন পরিস্থিতিতে শুধু পুলিশ না, যে কোনো মানুষ আত্মরক্ষার চেয়ে যা কিছু করতে পারে সেটা অপরাধ নয়। তাহলে তার জন্য তো তার কারো মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তার মানে রিলেটেড একদম নিকটবর্তী, যে তারও কিন্তু পারমিশন নেবার কোনো প্রয়োজন নাই। আর এখানে যদি পারমিশন কারণ নিয়েই থাকে, তাহলে আইজিপি মহোদয়, তাকে আপনি 5 বছরের সাজা দিয়েছেন। আবার এটাও খুব ইন্টারেস্টিং, রাজসাক্ষীর আসলে 5 বছরের সাজা হতে পারে কিনা। দেখেন তার মানে কি, আমি আসলে আইনের ধারা সম্পর্কে এতটা এক্সপার্ট না, আপনি আমাদের কিছু ক্লিয়ারলি বলেন যে রাজসাক্ষী হইলেও মানে তার নির্দেশেই যদি হয়ে থাকে, রাজসাক্ষী মামুন সাহেব হয়েছেন, খুব ভালো কথা, তার কেন 5 বছরের সাজা হবে? তাইলে তার রাজসাক্ষী হয়ে প্রফিটটা কি হইলো? গিভ এন্ড টেক একটা ব্যাপার, রাজসাক্ষী মানে হচ্ছে গিভ এন্ড টেক একটা প্রসেস। প্লেন বাংলায় যেটাকে বলে, আইনের ভাষা বাদ দিলাম, নর্মাল মানুষের ভাষায় বললে রাজসাক্ষী মানে হচ্ছে গিভ এন্ড টেক একটা প্রসেস। তো সেই প্রসেসে যাওয়ার পরেও যদি তার 5 বছর জেল হয়, আপিলের সুযোগ রেখেছে। আরো একটা বিষয় কি জানেন, যেটা আমরা কানে শুনেছি, যে রায়টা আমরা কানে শুনেছি, আপনি যদি রায়ের এরপরে কপি পান, আপনি দেখবেন যে সেই কানে শোনা রায়ের সাথে লিখিত রায়ের কোনো মিল নাই। এটা একটা গোপন তথ্য আমি আপনাকে দিচ্ছি। তারা কিছু জিনিস অলরেডি বদলে ফেলেছে। কি বদলে ফেলেছে? যেমন 5টি অভিযুক্ত, তার একটিতে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয়টিতে মৃত্যুদণ্ড, আইজিপির 5 বছর। আর একটা আছে যেটা লিখিত দিয়েছে, সেটা হচ্ছে একটাতে ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রীর কিছুই ছিল না আর কি, মানে তার ব্যাপারে কোনো কিছু লেখা ছিল না, শুধু একজনের জন্য রায়, সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমৃত্যু কারাদণ্ড। সেখানে আবার অ্যাড করেছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীরও যাবজ্জীবন অ্যাড করেছে। এই হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে পঞ্চম অভিযোগে এটা করা হয়েছে। এগুলো আমরা পরে পাবো। পঞ্চম অভিযোগটা কিন্তু আপু আমার কাছে খুব হাস্যকর লাগছে, যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এখন দেখেন তারা, এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, সেই পলিটিক্যাল স্টেটমেন্টটাকে আপনারা বিচারে নিয়ে এসেছেন, বিচারে নিয়ে আসছে। হ্যাঁ, বিচারে নিয়ে আসছে। তাইলে আপু দেখেন, এখানে এইটাই যদি হয়, তাহলে আমাদের আপসী নেত্রী নামে যে উনি পরিচিত, বিএনপির সভানেত্রী হট এভার উনি হইতে পারেন, বেগম খালেদা জিয়া যখন বলছিল যে এই চুপ করো, গোপালগঞ্জের নামই বদলায় দিব, গোপালী নাকি, তাহলে এইটার জন্য কি আমাদের আমরা যখন নেক্সট টার্মে আওয়ামী লীগ সরকার গঠন করতে আসবে, তখন কি এইটা ওনারও শাস্তির আদলে আনা যায় না? এটাও তো আমার কাছে মনে হচ্ছে যে এটা না আপু, আমি বলি, কারণ হচ্ছে উনি যদি এই স্টেটমেন্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যটা যদি উস্কানিমূলক বক্তব্যের কারণে এবং তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, এটা একটা স্টেটমেন্টের কারণে, তাহলে তো খালেদা জিয়ার এই স্টেটমেন্টের জন্য তার অনেক আগেই জেলখানায় থাকা উচিত ছিল।
সে তো আপনি পারেনি। আপনি মোহাম্মদ ইউনূসের যে একটা বক্তব্য আছে না, যে ফ্যাসিস্টটা কিন্তু গ্রামে গ্রামেও আছে। হ্যাঁ, গ্রামে গ্রামেও তাদের খুঁজতে হবে, এরকম একটা বক্তব্য দিল না কক্সবাজারের যে। তো তার মানে কি, সে এই আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকদের হত্যার জন্য তোমরা গ্রামে গ্রামে খোঁজ নাও, সেটাও কিন্তু উনি বলছেন। এবং আপনি দেখেন যে এখানে একটা সেকেন্ডারি সাক্ষ্য হচ্ছে আপনার সেই, নাকি প্রাইমারি সাক্ষ্য হিসেবে ধরেছে, ওটাকে প্রাইমারি সাক্ষ্য হিসেবে ধরেছে, রাইট? সেটা হচ্ছে ইউএন এর সেই ভলকার তুর্কের, যেটা ইউনুস সেন্টারে লিখিত, সেই 1400 জনের, কিন্তু 1400 জন কিন্তু 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত। এবং তাহলে আপনি ভাগ করেন 5 আগস্ট দুপুর 2টা পর্যন্ত ভাগ করতে হবে, দুপুর 2টার পর থেকে আবার 8টা ভাগ করে ফেলতে হবে, রাইট? কিন্তু আমাদের এই মহামান্য অবৈধ উপদেষ্টা ইউনূস সরকারে বসেই তো 5 থেকে পুরা টাইমটুকু ইনডেমনিটি দিয়ে দিছে অলরেডি। তাহলে 5 থেকে 15 আগস্ট পর্যন্ত যারা মার্ডার হয়েছে, একই হত্যাকাণ্ডে আপনি অর্ধেকের জন্য রাখছেন, যেটা 35 দিনে অর্ধেকের জন্য আপনি রাখছেন মৃত্যুদণ্ড, বাকি অর্ধেকের জন্য আপনি রাখছেন বেকসুর খালাস। শুধু তাই না, তাদের নিয়ে কিছু করা যাবে। হ্যাঁ, এবং তাদেরকে মানে কমপ্লেইনও করা যাবে না এবং তাদের তদন্তও করা হবে না। আমি তো সেটাই বলছি যে রাজাকার বাহিনী খুব ভালো করে জানে যে এগুলো একদম ফুট করে উড়ে যাবে, এগুলোর কোন রকম কোনো গ্রাউন্ড এটা টিকবে না। কিন্তু তাহলে কেন দিয়েছে? তাহলে কেন রায় নাটক? কারণ রায় নাটক এই কারণেই, এই যে এখন যে বন্দরগুলো দিয়ে দিচ্ছে ওনারা, যে এই কারণে আমাদেরকে ব্যস্ত রেখে ওনারা যে দীর্ঘদিন, আপনি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? কোন পাগলে মনে করে আপু? একমাত্র বিএনপির পাগল গুলা ছাড়া কেউ মনে করে না, যারা এত টাকা দিয়ে নমিনেশন কিনতেছে, হ্যাঁ কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনতেছে। আমার ওদের জন্য খুব মায়া হয় আপু। ঘোষণা করতে হয় 90 দিন আগে। আচ্ছা, আজকে হচ্ছে 19, আমার এখানে 19 তারিখ নভেম্বর, বাংলাদেশে অলরেডি 19 তারিখ, বাংলাদেশে অলরেডি 20 তারিখ হয়ে গেছে। 20 তারিখ শুরু হয়ে আধা ঘন্টা চলেও গেছে। তাহলে কালকে যদি তফসিল হয় তাহলে আমরা ধরে নিব 20 তারিখে, ফেব্রুয়ারি 20 তারিখে নির্বাচন হবে, রাইট? 21 তারিখে নির্বাচন হবে। আর একটা বিষয় হচ্ছে ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিনে, 28 দিনে। কাজে আপনাকে এই নভেম্বর মাসের 28 তারিখের ভেতরে তফসিল ঘোষণা করতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হলে। সো আমাদের হাতে সময় আছে আর 8 দিন, আমাদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। এই তাইরে নাইরে নাই করে সে সময়টা পাস করবে। আপনি দেখেন যে দুটো বন্দরের অলরেডি লালদিয়া পানগাঁও, হ্যাঁ। এখন লালদিয়া পানগাঁও, ওরা এই ইন্টারিম সরকার আসছে অল্প কিছুদিনের জন্য, তাই না? এই এত অল্প কিছুদিনের জন্য আসা একটি সরকার যার কোনো জনসমর্থন নাই বা সে সুযোগও নাই, সে কি করে 20 বছর 30 বছরের চুক্তি করে? এটা তো তার কাজ না। এটা কি তার কাজ? আমি তার ভেতরে কথা বলছি না, তার মুখের যে কথা বা অফিসিয়ালি যে কথা, সে অফিসিয়ালি তো এইসব কাজ করার দরকার তোমার না। আপু মাঝখানে কিন্তু একটা আমি বলি, আপনার তাহলে বলতে আরো সুবিধা হবে, যে আপনার হেল্প হবে, আমি ইনফরমেশনটা দিই। তারা সরকারি অফিসারদের পে স্কেল নিয়ে বলছিল বাড়ায় দিবে, এরপর তারা নিজেরাই স্বীকার করছে যে আমাদের এটা এখতিয়ারের মধ্যে নাই। তাইলে তোরা কোন ক্ষমতা বলে বন্দরগুলো দিয়ে দিচ্ছি, সেটা আমাদের কাছে ডিসক্লোজ কর। সেটা কোন এখতিয়ারের মধ্যে পড়ে? এটা কোন এখতিয়ারের মধ্যে পড়ে না। তাহলে কেন এটা করতেছে? এবং আমরা সবসময় যেটা শুনে আসছি আপু, আওয়ামী লীগের শাসন আমলে প্রতিবার, মানে আমি জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে যেটা শুনে আসছি, যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই বাংলাদেশ ইন্ডিয়ার করদ রাজ্য হয়ে যাবে। না, করদ রাজ্য তো এটা নতুন শুনতেছি, জুলাই থেকে 24 সালে, যেটা সবসময় শুনছি বাংলাদেশ ইন্ডিয়ার কাছে বেচে দিবে। আমাকে এখন একটু বলেন যে গত 16 মাসে তারা একটাও দলিল কিংবা কোনো ধরনের কোনো রেকর্ড আমাদেরকে দেখাইতে পারে নাই। আমাদেরকে বাদ দিলেন, আমরা তো আওয়ামী লীগের অন্ধ দালাল, আমরা না হয় বাদ। তাহলে যারা নর্মাল পাবলিক, তাদের সামনে কি তারা এমন কোনো প্রমাণ দিতে পারছে যাতে মনে হয়েছে যে আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিছে ইন্ডিয়ার কাছে, অন্য কোন দেশের কাছে? কিন্তু আমরা তো এখন দেখতে পাচ্ছি যে এরা বন্দর চুক্তি করে দিচ্ছে 30-35 বছরের জন্য, এবং তাদের কোনো পাবলিক ম্যান্ডেট নাই। এইসবের কারণ কি? এই ইন্ডিয়ার বিষয়ে একটু আসি। ইন্ডিয়ার বিষয়ে আমরা স্ববিরোধী বক্তব্য শুনেছি 2 অ্যাডভাইজারের কাছে। একজন হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওই গুন্ডা ছেলেটা, ও বলছে যে অনেক চুক্তি বাতিল করা হয়েছে। আর তখন পররাষ্ট্র উপদেষ্টা যিনি, উনি বলেছেন যে
কোনো চুক্তি বাতিল হয়নি। তো এই ব্যাপারে তার কোনো কিছু সে কিছু জানেন না। তো এই যে স্ববিরোধী দুজন বক্তব্য, এরাই তো মানে কথায় ঠিক নাই। কিন্তু আমাদের একটু বন্দরে আবার ফিরে যেতে হবে। আমাদের পানগাঁও এবং লালদিয়া বন্দরের পরে নতুন যে বন্দর দিয়ে দেবার ষড়যন্ত্র শুরু হয়েছে সেটা কিন্তু নিউ মোরিং। এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আসলে আন্দোলন শুরু হয়েছে। আমাদের এখানে ভীষণভাবে মনোযোগ দিতে হবে। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল আসলে এটা কিন্তু আমাদের আপনি জানেন কিনা খুব লাভজনক একটা বন্দর, মানে এটা না আমরা লস করছি, কোনো যুক্তি না এটা দেওয়ার জন্য। এবং এটা আমাদের নৌবাহিনী ওনারা পরিচালনা করছেন, তারাই পরিচালনা করছেন। এবং এটা নিয়ে অলরেডি আন্দোলন শুরু হয়েছে। মানুষের কথা বলছেন, নেতৃত্ব দিচ্ছে আপু আনু মোহাম্মদ, মরহুম আনু মোহাম্মদ। ডিসেম্বরে এটা দিয়ে দেওয়ার কথা, এই ডিসেম্বরে। সো এটা নিয়ে আমাদের সারা বাংলাদেশের মানুষের সজাগ হতে হবে। আনু মোহাম্মদ আসলে উনি যেহেতু পেইড ছিলেন, আমি এটা যদিও আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আমি অনুমান করছি, কারণ ওনার যে সাম্প্রতিক কর্মকাণ্ড, কারণ ওনার যে চেহারা আমাদের কাছে পরিচিত, সেই তেল গ্যাস বন্ধ রক্ষা কমিটি, সে আর কোনো কার্যক্রম আমরা এখন দেখছি না। উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন, খুব মিষ্টি করে একটু বাচ্চা ছেলেকে ধমক দিল টাইপ একটা পোস্ট করা হয়েছে, এরকম একটা বিষয় যে উনি কিছুই জানতেন না, কিছুই বুঝতেন না। উনি কি ঘুমাচ্ছিলেন গত 16 মাস? না, উনি কি 16 মাস ঘুমাচ্ছিলেন আপু? না, একজন রিকশাওয়ালা যেটা জানেন, যেটা জেনে গেছেন, সেটা উনি জানতেন না। তাহলে আমরা তো বুঝতেই পারছি যে কেন উনি জানতেন না, নাকি জানার চেষ্টা আসলে উনি করেন। ওনার পেমেন্ট আমি যতদূর শুনতে পাইছিলাম, আমার নিজের সার্কেল থেকে ইনফরমেশন গ্যাদার করে, $1,50,000 পাইছিলেন। $1,50,000 দিয়ে ওনাকে কেনা যায়? $1,50,000 হবে না, $1,50,000 হবে। অসম্ভব আপু, অসম্ভব। এত টাকা হইতেই পারে না। আমি $1,50,000 শুনছি স্পষ্ট। টাকাই ছিল, $1,50,000 হইতে পারে না আপু। কারণ তাই যদি হয়, $1,50,000 দেওয়া হয় নাই, সে অনেক সস্তা জিনিস। দেখেন, এই $1,50,000 লোভে সে গত 16 মাস কোনো কথা বলে নাই। পানগাঁও লালদিয়া নিয়ে হালকা করে একটু বাচ্চা ছেলেকে একটা ধমক দিয়ে দিল, বাস, তার দায়িত্ব শেষ। এবং সে, আপনি লিখে রাখেন, আমি ছোট মানুষ হইতে পারি, বাট এই কথাটা ট্রু, নেক্সট ডে আওয়ামী লীগ সরকার যখন আসবে, সে আবার ফস করে উঠবে, তার যাবতীয় বিষ নিয়ে বিষ উগড়ায় দিবে। আওয়ামী লীগই সব বন্দর দিয়ে দিচ্ছে, সব কি জানি বলে নিউক্লিয়ার প্ল্যান্ট করে দেশ ধ্বংস করে ফেলতেছে, রূপপুর রামপাল সবকিছু দিয়ে দেশ ধ্বংস করে ফেলতেছে। তার যন্ত্রণায় মনে করেন নিউজ পেপারে ঢোকা যাইতো না, চ্যানেলে কোনো ঢোকা যাইতো না, তার বিপ্লবের চোটে। এখন দেখেন 16 মাসে ছোট্ট একটা ফেসবুক পোস্ট, বিনা কারণে ভয়েস সে করবে না। যদি আবার তাকে পেট্রোনাইজ করা হয়, আবার যদি তাকে ফান্ড দেওয়া হয়, তাহলে সে আওয়ামী লীগের এগেইনস্টে আবার ভয়েস করবে। ছাড়াই করবে আপু, কারণ এদের একমাত্র কাজ হচ্ছে লীগ বিরোধিতা। দায়িত্ব নিয়ে বলছি, উনি পয়সার বিনিময়ে কাজ করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়, বাংলাদেশের বিরোধিতা করেছেন বা বাংলাদেশের যে কোনো ভালো কাজের বিরোধিতা করেছেন, এটা উনি পয়সার জন্যই করেছেন। এই পয়সাটা কোথা থেকে গিয়েছে সেটাও আমরা জানি। মার্কিন প্রেসিডেন্ট উনি নিজে বলেছেনও, এবং এটা নিয়ে উনি উষ্মা প্রকাশও করেছেন, আমরা জানি। মানে বর্তমান প্রেসিডেন্ট যিনি, বিগত সরকার তাদের করেছে বা যা করেছে, এখন হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের মানুষ যারা, আমাদের দেশটা আমাদের, ধরেন আপনি আওয়ামী লীগকে সমর্থন নাই করতে পারেন, কিন্তু বাংলাদেশকে তো আপনি ভালোবাসেন, ওই দেশটা তো আপনার, ওই দেশটা তো আমার। তো দেশের খাতিরে, দেশের রক্ষার জন্য আমাদের দল মত নির্বিশেষে সবাইকে আমাদের একমত হতে হবে, একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। এমনকি যারা ভুল বুঝে তাদের সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিলেন, যারা আমরা একটু রাগ করে লালবদর বলি, তো তাদেরকে আসলে এগিয়ে আসতে হবে সবার আগে। তারা তো এখন কথা বলছে না আপু, তারা তো এখন রান্না বান্না, শপিং এবং এসব নিয়ে ব্যস্ত আপু। আমি তো আমার সার্কেল হয়তো ছোট, খুব ছোট, আমি কাউকে দেখছি না এইসব নিয়ে। তারা গল্পের বই পড়ছে, বিদেশ কিভাবে সহজে যাওয়া যায় এইসব প্ল্যান করছে। লজ্জা পাচ্ছে, আমি বলি তারা আসলে কেন লজ্জা পাচ্ছে আপু? নিজের দেশে আপনার বাবা মাকে নিয়ে, দেশ তো মায়ের মতো। আমার ভুল মানুষ মাত্রই করতে পারে, আর যেহেতু আপনারা যারা আছেন সবাই তো পলিটিক্যালি কনসিয়াস ছিলেন না, তো সেই ভুলটাকে আমি কিন্তু যেমন আমি
লাল বদর কম বলি, কারণ আমার কাছে মনে হয়েছে যে সবাই তো আসলে মানে রাজনৈতিক সচেতন থাকেন না, এত কিছু বোঝেন না, ভুল করে ফেলেছেন, সব ভুল শুদ্ধ বোঝায়। হইতেই পারে, তো ভুল শুধরে আপনারা আগায় আসেন, আগায় এসে দেশটাকে বাঁচান, বাট তারা তো সেটা করতেছে না আপু। তারা আছে ওই যে বললাম রান্না বান্না করতেছে, ঘুরে বেড়াচ্ছে, ট্যুর দিচ্ছে, শপিং করছে, এইসব নিয়ে ব্যস্ত। এখন তো তারা পলিটিক্যাল কোনো পোস্ট দিতে রাজি না। বলি আমি আমি একটা বিষয়, যখন তারা আবার পক্ষে কথা বলে তখন আবার আমাদের অনেকেই ধরেন কমেন্ট করতে থাকে, এতদিন পরে তুমি আসছো, তুমি তো লাল বদর ছিলা। সো এখান থেকেও আমাদের একটু ম্যাচিউর আচরণ করতে না আপু, এটা যদি কেউ বলেও থাকে তাকে তাহলে বুঝতে হবে যে তাদের ইম্যাচিওর আচরণের জন্যই আজকে দেশের এই অবস্থা। সেই ক্ষোভটা সে প্রকাশ করবে না? না, সেটাই অবশ্যই তাদের ইম্যাচিউর। আপনি বলেন এই যে লাল ইম্যাচিওর আচরণটার জন্য আমাদের আওয়ামী লীগের কত অসংখ্য মানুষজন মার্ডার হয়ে গেছে। যাদের ঘরবাড়ি পুড়ে গেছে সেটা বাদ দিলাম, ঘরবাড়ি একদিন তৈরি হবে। যাদের জীবন চলে গেছে ওদের জীবনটা কই থেকে ফিরে আসবে আপু? শুধু কি আওয়ামী লীগ, সাধারণ মানুষের যায়নি? জুলাই আগস্টের ষড়যন্ত্রে যারা মারা গিয়েছে, যদি 1400 জন আমি ধরি, এই 1400 জনকে কারা মেরেছে? তারা তো সেটা চায় না। তারা তো না আপু, তারা এখনো সেটার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে যাচ্ছে। আমি একটা কেস বলি আপু, আমি একটা কেস বলি। একটা মেয়ে, নাম সম্ভবত তানহা নামের একটা মেয়ে ছিল, সে 5 তারিখ বিজয় মিছিল করে নিজের ঘরে ফিরছে সন্ধ্যার পরে, আসর অথবা মাগরিবের পরে, তার বাবার বক্তব্য এটা। ফেরার পরে তার ড্রয়িং রুমে বসেছিল, একটা গুলি আসছে কয়েকটা 2-4 তলা বাড়ি, তার ড্রয়িং রুমটা এবং গ্রাউন্ড লেভেলে না, কয়েকতলা উপরে, ড্রয়িং রুমে বসে মাথায় গুলি খেয়ে মারা গেছে। সেই বাবা বলতেছে শেখ হাসিনার বিচার চাই। স্টিল না, আমি এটা কালকের ভিডিও দেখছি, বিবিসি বাংলার এই ভিডিওটা আসছে। আপনি আমাকে বলেন 5 তারিখ যে ভিডিও মিছিল করে বাসায় ঢুকছে, তার মেয়ে মারা গেছে, সে শেখ হাসিনাকে দায়ী করতেছে কোন আক্কেলে? তার বয়স মিনিমাম 60, ওই লোকের বয়স মিনিমাম 60। বাংলাদেশে এখন কারো সত্য কথা বলার, যারা ল্যান্ডে বাস করেন, বাংলাদেশের ল্যান্ডে যারা ভূমিতে যারা আছেন, তাদের জন্য ভেরি টাফ সত্য কথাটা বলা। তাহলে আমরা শুনে আসছি গত 16 বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাক স্বাধীনতা ছিল না, এখন তো বাক স্বাধীনতা ফিরে আসছে, বাম্পার ফলন হচ্ছে বাক স্বাধীনতার, যার ফলে মঞ্জুরুল হক পান্না, যিনি জুলাই আগস্টে ষড়যন্ত্রে ভুল বুঝে পা দিয়েছিলেন, মানে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কাজ করেছেন, তিনিও কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে একটা সেমিনার করতে যেই গ্রেফতার হয়েছেন। হাফিজুর রহমান কার্জন, লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে বহু আগে বহিষ্কৃত, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। কাজে আওয়ামী লীগ না তো, যে বাক স্বাধীনতার বাম্পার ফলনের একটা মানে চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং যেই কথা বলবেন, কারণ অনেকেই অনেক তথ্য আমাদের কাছে পাঠায়, বলে যে আপা এখানে তো আমরা কথা বলতে পারছি না, সো আপনি যদি একটু দেন। ফেসবুকে পোস্ট দেওয়ার ক্ষমতা কারো নেই, কেউ তো বাড়ি, আওয়ামী লীগের নেতা কর্মীরা তো বাড়িতেই থাকতে পারছে না। সাধারণ মানুষ যারা, তারা যে একটা সত্য কথা বলবে সে উপায় কি কারো আছে নাকি? তাহলে যে বললেন এই লাল বদররা যখন দেশ নিয়ে কথা বলতে চায়, তখন যারা উষ্মা প্রকাশ করে, ক্ষোভটা উগরায় দেয়, তাদের ক্ষোভটা কেন আপনি বলতেছেন না করে? মানুষ কতক্ষণ মুখে চেপে রাখবে? আমি এই কারণে বলছি, তাদের তো এটা মানায় নিতে হবে যে আমার ভুল, ইগোটা সাইডে রেখে স্বীকার করতে হবে যে আমার ভুলের জন্য আমরা সমবেতভাবে সাফার করতেছি, সো লেটস অ্যাডমিট দিস। তারা তো এটা করে না, তারা উল্টা বলে আমরা আসছিলাম, আমাদের খেলায় নিচ্ছ না, তোমাদের সাথে আর খেলবোই না। না, অনেকে বলছে যে না, আমি দেখেছি যে তারা বলেছে যে আমরা ভুল করেছিলাম, এবং তারা অনেক অ্যাক্টিভ, এখন কাজ করার চেষ্টা করছেন, এবং শুধু যে সোশ্যাল মিডিয়াতে লিখছেন তা না, বিভিন্ন প্ল্যাটফর্মে যাচ্ছেন সেখানে। আমি আজকে এবং অনেকে বলে থাকেন যে সবাই যদি ভুল বুঝে সঠিক রাস্তায় ফিরে এসেই থাকেন, তাহলে তারা কেন আওয়ামী লীগের হয়ে পক্ষ হয়ে এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর পক্ষ নিয়ে রাস্তায় নামছেন না? এই যে আওয়ামী লীগের পক্ষ, সবাই আওয়ামী লীগ করবেন না, আওয়ামী লীগের আওয়ামী লীগ করবে না, সবাই আওয়ামী লীগ করবে না, পক্ষে থাকেন। জাস্ট আমি কি বলছি, একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এক প্ল্যাটফর্মে দাঁড়ানো। আওয়ামী লীগ হয়ে না, সবাই আওয়ামী লীগ কেন করবে? 16 বছর সবাই অনেক আওয়ামী লীগ করছে আপু, এখন আর দরকার নাই। আবার একটু আসি, জুলাই আগস্টে আপনি একজনের যে মেয়েটার নাম বললেন যে বাসায় এসে জাস্ট হয়েছে, সে তারপরে মারা গিয়েছে। আপনি দেখেন জুলাই আগস্টের এই জঙ্গি হামলায় যদি আওয়ামী লীগ তাদের প্রতিপক্ষকে ভ্যানিশ করবার জন্য, মানে আন্দোলনটাকে দমানোর জন্য কাউকে হত্যা করে, আমি তর্কের খাতিরে ধরছি, কাকে হত্যা করবে? যে এইখানে অ্যাক্টিভ রোল প্লে করছে, রাইট? আচ্ছা, কোন সমন্বয়ক মারা যায় নাই, না, কেউ যায় নাই। শিশু মারা যাবে কেন ঘরের মধ্যে বসে থেকে?
না 5 তলায়, তাও 5 তলায়, 4 তলায়, 6 তলায়। হ্যাঁ, এবং 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 আপনি খেয়াল করছেন আপু, আপনি খেয়াল করছেন যে সাধারণ জনতা মারা যাবে কেন? কারণ সাধারণ জনতাদের মেরে ফেলা হয়েছে। কেন মেরে ফেলা হয়েছে? যাতে এই যে আন্দোলনের স্পিরিট এটা ছড়িয়ে পড়ে সব জায়গায়, সাধারণ জনগণের ইমোশনটাকে অ্যাড করা যায়, অ্যাড করে দ্রুততম সময়ে পাকিস্তান বাহিনী, জঙ্গি বাহিনী তাদের যে উদ্দেশ্য সেটা সিদ্ধি লাভ করে। রাইট রাইট। না না, আমি 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 কাকে মারবো? আমি আমার প্রতিপক্ষকে মারবো। হ্যাঁ, আমি তো ফারহানা ইন্দ্রাকে মারবো না। ফারহানা ইন্দ্রাকে মেরে তো আমার লাভ নাই, ও তো আমার। রাইট, আমি তর্কের খাতিরে ধরছি, আমার সাথে কাউকে মারতে হয়। আমার কথাও সেটা, আমি যদি জনগণের প্রধানমন্ত্রী হয়ে থাকতে চাই, আমি কেন সাধারণ জনগণকে মারবো? এবং এই জিনিসটা কেন ওরা বুঝতে পারে না? যে কোটা আন্দোলনের প্রথম হলো, কোটা আন্দোলনের আগে হয়েছে, ২০ সালে হয়েছে, আন্দোলন হয়েছে, তখন কাউকে মারা গেছে, কেউ মেরেছে না? মারা ট্রাই হয়েছে আপু, ভেতরে ভেতরে আমরা যেটা জানি যে মারা ট্রাই হয়েছে, কিন্তু কেউ মরে নাই, সাকসেস পায়নি। আবু সাইদ তো আত্মহত্যা করেছে। আবু সাইদ তো জানতো। আবু সাইদ আমরা সবাই দেখলাম যে আবু সাইদকে বুকে গুলি মারা হচ্ছে, অথচ এক ফোঁটা রক্ত বের হলো না। আপু বুকে গুলি করা হয় নাই, আপনি হয়তো ফুটেজটা ভালো মতো খেয়াল করেন নাই। 16 জুলাইয়ের যে ফুটেজ, আমরা ক্লিয়ার ফুটেজ, আর কোথাও কিন্তু পুলিশ যতগুলো মার্ডার হয়েছে কোথাও কিন্তু ক্লিয়ার ফুটেজ নাই। আবু সাইদের ক্লিয়ার ফুটেজ নানান অ্যাঙ্গেল থেকে আমরা পাইছি। এটা যে প্রি প্ল্যান্ড, এতেই তো বোঝা যাওয়ার কথা, নাহলে কি করে জানলো যে আবু সাইদই মরবে? না, এবং আবু সাইদকে রাবার বুলেট দেওয়া হয়েছে পায়ে, সেটাই তো বলছি, কোথাও না, যেখানেই হোক সারা শরীরে কোথাও কিন্তু রক্ত, ব্লাড নাই, ব্লাড নাই। বাবা যখন সাক্ষী দিতে গিয়েছে এই আইসিটি নামের ক্যাঙ্গারু আদালতে, তখন সে সাক্ষ্যতে বলেছে সে যখন তার ছেলেকে গোসল করাতে যাচ্ছিলেন তখন দেখেছেন যে মাথার পেছন দিয়ে রক্ত। এবং আবু সাইদকে যে এই যে রাবার বুলেট ছোড়া হলো, এরপরে 2 ঘন্টা থেকে 6 ঘন্টা আবু সাইদের কোনো খবর নাই, তার কোথায় আছে কেউ জানে না, এবং তাকে সে মারা গেল মাথার পেছনের বুলেটের আঘাতে, রক্তক্ষরণে। ওই মাথার পেছনে রক্তটা কিভাবে ঝরলো এবং ওই মাথার পেছনে গুলিটা কে করলো? এটার কোনো অ্যান্সার কেউ দেয় না। এবং এটার জন্য প্রধানমন্ত্রী যে কি জানি বলে নির্বাহী তদন্তের আদেশ দিছিলেন, সেইটা আবার তারা অফ করে দিছে। নতুন সরকার পাওয়ারে বসেই, ক্ষমতাটা অবৈধভাবে দখল করেই সে বসে প্রথম কাজটা করছে, নিজের ট্যাক্স গুলা মাফ করায় নিয়ে বসে এইগুলাকে সব ইন্ডেমনিটি দিয়ে দিছে, এগুলোর কোনো বিচার হবে না। কিন্তু সেই বিচারে আবার শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবার ফাঁকি দিচ্ছে। হ্যাঁ, ঘটনাটা মানে খুবই হাস্যকর। আপনি যেটা বললেন যে এই কি বলে এটাকে, আবু সাইদকে রাবার বুলেট ছোড়া হইলো পায়ে, সে লাফায় লাফায় দেখলাম পড়ে গেল, বুকে গুলি করলে। প্রথম কথা হচ্ছে লজিক্যালি যদি আপনি বলেন যে, আপনি এই যে বললেন যে সাধারণ জনগণ মারা গেছে, 5 তলায় বারান্দার প্যারালাল গ্রিল ছিদ্র করে মাথায় ঢুকছে, যদি উপর থেকে বা নিচ থেকে গুলি করে, এটা অ্যাঙ্গেল অনুযায়ী যাবে, এরকম প্যারালাল হবে না। তার মানে হচ্ছে সেম লেভেলে থেকে কেউ স্নাইপিং করছে। এই জিনিসটা বাঙালি জাতির মাথায় কেন ঢুকলো না? এবং এই যে স্নাইপিং 7.62 বোরের যে বুলেট, এইটা তো পুলিশের হাতে ছিল না। না, আমরা ফেসবুকে কয়েকজন এক্স আর্মি সদস্য দেখতে পাই যারা প্রাউডলি ফেসবুকে পোস্ট দিয়ে বেড়াচ্ছে যে হ্যাঁ, ওর আসল নাম হচ্ছে ক্যাপ্টেন নাসির, ওটা হচ্ছে তার ফেসবুক নেম, তার আসল নাম ক্যাপ্টেন নাসির। সে জুলাই আগস্টে যা করছে সেটা পাবলিকলি পোস্ট দিচ্ছে, যে জুলাই আগস্টে যা টার্গেট পাইছি, আজকে এই যে 13ই নভেম্বর আমাদের লকডাউন কর্মসূচির সময় সে বলছে রাস্তায় ঘুরতেছি, টার্গেট পাচ্ছি না, আগের বার টার্গেট পাইছি মানে। এবং এই টার্গেট স্নাইপার, টার্গেট শুটার আমরা দেখতে পাইছি যে আমাদের সার্জিস আলম সম্ভবত ওনার নাম, আমার মুখ দিয়ে শুদ্ধ নামগুলো আসে না, সরি। তো সার্জিস আলমের সাথে সে প্রোটোকল অফিসার টাইপ অ্যাটিটিউড করে, তারপর হচ্ছে হাসনাত আব্দুল্লাহর সাথে সে থাকে, নাহিদের সাথে, মানে এই টপ টায়ারের লোকজনের সাথে সে ঘুরে বেড়ায় এবং সে প্রাউডলি বলে বেড়ায় যে সে স্নাইপিং করছে। তাহলে আপনি বলেন, এবং তারপরেও কেন এই জাতির লোকজন এটা মেনে নিচ্ছে যে এই মার্ডার গুলো নির্দেশ বা শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী আওয়ামী লীগের হাতে বা পুলিশের হাতে এগুলো হয়েছে? এই জিনিসটা কেন তারা বিশ্বাস করে? এই অদ্ভুত গাঁজাখড়ি গল্পটা কেন তাদের মানে সমস্যা হচ্ছে না? অনেকেই, সবাই বিশ্বাস করে তা না, অনেকেই বুঝতে পারছে যে ঘটনা কি হয়েছে, তখন তাৎক্ষণিক বুঝতে পারেনি। তাৎক্ষণিক আমি তো দেশে ছিলাম, মানে আমরা সবাই কিন্তু যে কি হচ্ছে মানে একটা, মানে এটা কিভাবে হবে, এটা কিভাবে সম্ভব, এরকম একটা ব্যাপার হচ্ছিল, কারণ ধরা যাচ্ছিল না। ওই যে মেটিকুলাস ডিজাইনের পার্ট ছিল তো, মানে এত ব্যাপকভাবে তারা ডিজাইনটা সাজিয়েছে
যে এবং এত মানুষ ইনভলভ ছিল, এতক্ষণই ইনভলভ ছিল এটার সাথে, যার ফলে আমরা আসলে ধরতে পারি নাই, সরকারও ধরতে পারে নাই। যদি আপনি ব্যর্থতার দায় বলেন তাহলে অবশ্যই সেটা তো আমাদের। আমি ব্যর্থতার দায় ধরবো কি না, তার চেয়ে বড় কথা হচ্ছে সরকার কিন্তু বলার চেষ্টা করছে, কিন্তু তারা আমাদের আমাদের সরকারের পক্ষ থেকে সবসময় এটা বলার চেষ্টা করা হয়েছে যে এটার পেছনে কিন্তু জামাত শিবির। এখন যে আমরা যেটা পাবলিকলি দেখতে পাই, জামাত শিবির নানান প্ল্যাটফর্মে বলে বেড়াচ্ছে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনাকে খুন করা, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামায় ফেলা। আমরা ওপেন টক শোতে বলছে, হ্যাঁ ওপেনলি বলতেছে এবং প্রত্যেকটা প্রাউডলি যে অনেক মানে পৃথিবী ভবন ভেঙেছি, মানে ক্রেডিট যেন কেউ না নিতে পারে। ক্রেডিট যেন সিরাজগঞ্জের বিএনপির একজন নেতা বলছে যে সিরাজগঞ্জের থানা আমরা পড়াই দিছি। হ্যাঁ, কি নাইস, মানে কি প্রাউড, রাইট? কি প্রাউডলি তারা সেটা পাবলিকলি এসে বলতেছে। তারপরে এই সাক্ষ্যগুলো আসছে না, প্রাউডলি আমি খুন করেছি এটা একজন বলছে এবং তাকে খুন হিসাবে আইসিটি আদালতে হাজির করা হচ্ছে না। আপনি দেখেন, এবং তার কোনো বক্তব্য টেলিভিশন টক শো কিন্তু আমলে আনা হচ্ছে না। সো এগুলো বাদ দেন, এই আইসিটি এবং এই ক্যাঙ্গারু কোর্টের রায় নিয়ে তারপর এরা খুশিতে লাফাচ্ছে এবং তাদের খুশিটা আমার কাছে মনে হচ্ছে কি যতটা না খুশি তার চেয়ে বেশি তারা দেখানোর চেষ্টা করতেছে, মানে সামথিং বিগ দে আর হাইডিং, জোর করে দেখাচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ তাদের কাছে তো এখন ছাত্র জনতা পাবলিকলি ইনভলভ নাই, যেটাকে তারা সো কল্ড আমরা যেটাকে জানি শিবির, তারা তো ছাত্র জনতার নাম ব্যানার দিয়ে সেই কাজ করে বেড়াইছে। যেমন ডিসি মাসুদ গতকাল ফোনে বলে ফেলছে যে স্যার এরা তো সব শিবির, কি করব। হ্যাঁ, মানে যেহেতু প্রথম ভেবেছে ছাত্র জনতা বলে চালায় দেওয়ার কোনো, হ্যাঁ কিন্তু যখন পরিচয় পাইছে এরা শিবির তখন বলছে এদের তো অন্যভাবে ডিসম্যান্টেল করতে হবে। হ্যাঁ, ওটা রেকর্ড করে ফেলেছে অন্য লোকজন। হ্যাঁ, এখন আজকে দেখলাম সে ব্যাখ্যা দিতে আসছে, আমি আসলে এইভাবে বলতে চাই নাই, আমি আসলে কানের পেছন দিয়ে ভাত খাচ্ছিলাম, সামনে দিয়ে খাচ্ছিলাম না। পুরো ভিডিওটা দেখলাম, উনি বলছেন যে কেউ যে রেকর্ড করে ফেলবে এটা তো সে বুঝে নাই, বেচারাটা বিব্রত অবস্থায় পড়েছে, আমরা তার জন্য সরি ফিল করছি। আচ্ছা আপু, এই ক্যাঙ্গারু কোর্টের এই রায়টা কি আওয়ামী লীগের ভাবমূর্তি ইন্টারন্যাশনালি কোনো ইফেক্ট ফেলবে আপনার কি মনে হয়? ও নো, আমি জাস্ট পাত্তাও দিচ্ছি না, সবাই জানে। আমি মানে এটাকে পাত্তা দেবার কোনো কারণই নাই, কোনো সুযোগও নাই। এটাকে আমলে নিলেই বরং একে সম্মানিত করা হবে। সো আমরা মনে হয় ওরা যা মন চায় যতবার খুশি ফাঁসি দেখ, যারে মন চায় ফাঁসি দেখ, চালে ফারহান আপনাকে দেখ, আমাকেও ফাঁসি দেখ, আমরা সবাই সে ফাঁসি মাথা পেতে নিব। তারপর আমাদের এখন একমাত্র কনসার্ন হচ্ছে আমাদের বাংলাদেশটাকে উদ্ধার করতে হবে, এবং তার জন্য উনি আমাকে যদি 20 বার ফাঁসি দেয় আমাকে, আমিও সেই ফাঁসি নিতে রাজি আছি। সেটা কার্যকর কবে হবে সেটা পরে দেখা যাবে। তো তারা তো খুশিতে খুব বগল বাজাচ্ছে যে ফাঁসির রায় দিয়ে ফেলছি, মানে এবং আপনি যেসব আইনি রহমানকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের সামরিক আদালত 4 ডিসেম্বর 1971 সালে ওনার ফাঁসির রায় ঘোষণা হয়েছিল এবং কারাগারের সামনেই ওনার কবর করা হয়েছিল। হ্যাঁ, তো উনি 10ই জানুয়ারি বাংলাদেশে, তার প্রতিষ্ঠিত বাংলাদেশে জাতির পিতা হয়ে ফুলেল শুভেচ্ছায় ফিরে এসেছিলেন। কাজেই আমি নিশ্চিত জানি, আমি বিশ্বাস করি, এবং দেশের মানুষ আপনারাও বিশ্বাস করতে শুরু করেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আমাদের উদ্ধার কর্মী হিসেবে, উদ্ধার করার জন্য আমাদের ত্রাতা হিসেবে আবার ফিরে আসবেন, এবং যত দ্রুত আমরা সেই ফিল্ডটা তৈরি করতে পারবো, প্লটটা তৈরি করতে পারবো, কারণ প্লটটা ফিল্ডটা আমাদেরকে তৈরি করতে হবে। আমি চাই না, আমি ট্রুলি বলি, আমি সবসময় এটা বলি যে আমি চাই না প্রধানমন্ত্রী এত দ্রুত ফিরে আসুন, কারণ বঙ্গবন্ধু যে জাতিকে 9 মাসে স্বাধীনতা এনে দিচ্ছেন সেই জাতি স্বাধীনতার মর্যাদা রাখে নাই। তাদের কাছে মনে হয়েছে যে আমরা পাকিস্তান আমলে ভালো ছিলাম, বঙ্গবন্ধু এই শেখ মুজিব লোকটা আমাদের এই পাকিস্তান থেকে আলাদা করে আমাদের বুক ভেঙে ফেলছে। 9 মাসে আমি চাই না কেন, আমি একটু ইলাবোরেট করে বলি, কারণ 9 মাসে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি সাফারিংস এর মধ্যে দিয়ে যায় নাই, যে কারণে তাদের কাছে মনে হয়তো 50 বছর পরে সে মুক্তিযোদ্ধাদের কেন এত কোটা দেওয়া হবে, কেন ভাতা দেওয়া হবে, কেন ফ্যাসিলিটি দেওয়া হবে, যেটা থেকে একটা স্পার্ক থেকে তারা সেটাকে এত বড় একটা দাবানল ক্রিয়েট করতে পারছে, হাইপ তুলে যে মুক্তিযোদ্ধা কোটা এত বেশি কেন, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যে অ্যালার্জিটা মানুষের মনে লুকায়িত, হিডেন, আমি তারপরে বলছি। হ্যাঁ, তো সেই চুলকানিটা কেন আপা? কারণ হচ্ছে 9 মাসটা খুব অল্প সময় ছিল দেশ স্বাধীন হওয়ার জন্য, কারণ তাদের কাছে মনে হয়েছে স্বাধীনতা এত সহজে চলে আসে, তো আমরা তো মনে করেন আমরা বিরাট কুতুব হয়ে গেছি এক একজন,
আমরা তো অনেক বড় কিছু, এবং 9 মাসে স্বাধীন ফেলছে, এইটা আবার একটা কাজ হইলো, 9 মাসে একটা কাজ করে ফেলছে। সো আমি এই জন্য এক্স্যাক্টলি চাই যে প্রধানমন্ত্রী যেখানে আছেন ওখানে থাকেন, এবং আমরা নুনুসকে 10 বছর চাই। 10 বছর যদি এই জাতি সাফার না করে, প্রত্যেকটা ঘরে যদি খাবারের টান না পড়ে, তাহলে এরা কোনোদিন মানে উপলব্ধি করতে পারবে না, রিয়েলাইজ করতে পারবে না যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি কি করছেন, তার অবদান কি কি, আর কেউ বিশ্বাস মানে উপলব্ধিটা আসবে না আপা। দেশের এত বেশি ক্ষতি হয়ে যাচ্ছে ফারহানা আপনার, এবং শুধুমাত্র যে শুধু আমার ভূখণ্ডের ক্ষতি হচ্ছে তা কিন্তু না। আপনি যদি ন্যাশনাল সিকিউরিটির কথা চিন্তা করেন, ইন্টারন্যাশনাল ইমেজ খারাপ হয়ে তো যাচ্ছে না, ইন্টারন্যাশনাল ইমেজ বলতে কিছু নাই। সিকিউরিটির কনসার্ন, আপনি যদি সিকিউরিটির কথা চিন্তা করেন তাহলে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ না, এর সাথে রিলেটেড আমাদের 3 পাশে আমাদের ভারত আছে, সেই রাষ্ট্র তারা ভীষণভাবে রিলেটেড। যে এই যে সিকিউরিটি নিয়ে যে নয়ছয় আমরা দেখতে পাচ্ছি, আর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে পাকিস্তান, সেটা হচ্ছে তারা পাখির খাদ্যের নাম করে আপনি জানেন যে পপি বীজ পাঠাচ্ছে বাংলাদেশে। একটা চালান ধরতে পেরেছে, কারণ কাস্টমস, চিটাগাং কাস্টমস তারা ইনফর্ম ছিলেন, তাদেরকে কেউ, তাদের কোন সূত্র তাদেরকে জানিয়েছিলেন বলেই একটা চালান ধরতে পেরেছে। সেখানে 25 টন আপনার পপি বীজ দিয়ে কি করে আমরা জানি যে এটা অঙ্কুরোদ্গম পপি বীজ, এটা দিয়ে চাষাবাদ করে যে পপির আফিম থেকে হেরোইন হবে, প্যাথেডিন, মরফিন, এলএসডি সব হবে, নানা ধরনের মাদক তৈরি হবে, এবং এটা বাংলাদেশেই হচ্ছে। এবং কি ভয়ঙ্কর কথা, আপনি প্রথমে বাংলাদেশের আমাদের যারা ছাত্র তরুণ প্রজন্ম, এরা একটু ইমোশনাল থাকে, এরা দেশপ্রেমিক থাকে, ভীষণ ইমোশনাল থাকে, এবং যার ফলে এদেরকে মোটিভেটেড করা খুব ইজি, এরা অনেস্ট থাকে। এদেরকে হাতে প্রথম অস্ত্র তুলে দিয়েছেন আপনি। প্রথমে তো আপনি কোটা সব তারা নিয়ে নিচ্ছে, তোমরা বঞ্চিত হচ্ছ, এটা বলে তাদের ভেতরে একটা ক্ষোভ আপনি জাগিয়ে তুলেছেন। সে ক্ষোভটাকে প্রশমিত করবার জন্য তার হাতে দিয়েছেন অস্ত্র, আপনি বইটা কেড়ে নিয়েছেন। এবং এই বয়সী বাচ্চারা অবশ্য ইম্যাচিউরও থাকে কিন্তু, রাইট, ইমোশনটা অনেক বেশি কাজ করে। সে আপনি তার ফলাফলে দেখেছেন যে বই হাত থেকে সরে যে অস্ত্র আসার ফলে তার ফলাফলটা কি হয়েছে। প্লাস তার ভিতরে একটা তুমি একটা কিছু, এই বয়সী বাচ্চারা তো এমনিতেই, আমরা নিজেরা তো ছিলাম ওই বয়সে, এমনিতে আমাদেরকে একটা কিছু মনে হতো, এর মধ্যে যদি আবার পাই একটা বাতাস, তাহলে তো বুঝতেই পারছেন। ওরা যা করতে চাপা, আমরা এই বয়সে যদি এরকম আগাম কোকাম করতাম, বাসা থেকে পিটায় লাশ বানায় ফেলাইতো। আর ওরা ওপেনে যেরকম চান্দাবাজি, ধান্দাবাজি আর যেসব করে বেড়াইতেছে, এদের কি বাবা মা নাই? চান্দাবাজি এদের কি বাবা মা নাই? ফারহানা, চাঁদাবাজি সবাই করছে না, আমি সেই শ্রেণীর কথা বলছি যারা চাঁদাবাজি করছে না, যারা ভালোবাসার, দেশকে ভালোবাসার টানেই জুলাই আগস্টের আন্দোলনে শরিক হয়েছিল ভুল বুঝে, এবং পরবর্তীতে তাদেরকে দিয়ে তাদের শিক্ষকদেরকে অসম্মান করা হয়েছে। এই যে অসম্মানিত হচ্ছে, বয়সটাই এমন, বোঝে নাই, বিদ্রোহটা অনেক বেশি কাজ করেছে তাদের ভেতরে, সেই দাবানলকে জ্বালিয়ে দিয়ে। আজকে এই গোষ্ঠীকে কিন্তু টার্গেট করে পপি বীজ টানা হচ্ছে, তাদেরকে মাদকাসক্ত করে দেওয়া হচ্ছে। দেখেন, মাদ্রাসা ছাত্ররা কিন্তু এর মধ্যে ইনভলভ না। এই মাদক কারা গ্রহণ করবে? এই আমার জেনারেল এডুকেশনের ছেলেমেয়েরা করবে। শিক্ষকদেরকে কারা অসম্মানিত করেছে? এই জেনারেল এডুকেশনের ছেলেমেয়েরা করেছে। আপনি তাদেরকে, এই গোষ্ঠীটাকে আপনি নিঃশেষ করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন। তাহলে কি বাংলাদেশটাকে আপনারা কি শরিয়া আইনের দিকে নিয়ে যাচ্ছেন? মানে জামাত বা এই নামধারী যে বাকি 7 সংগঠন আছে, তারাও তো আসলে আলটিমেটলি ওগুলো জামাতেরই সাইড চিক আর কি। তো এরা কি করবে জানেন? যদি দেশটায় শরিয়া আইন চালু করতে পারে তাহলে তো পারলো, তারা ফুল সাকসেস। আর যদি না পারে, তাহলে সেই 1971-এর 14ই ডিসেম্বরের মতো বুদ্ধিজীবী হত্যার মতো করে আমাদের তরুণ প্রজন্মকে একদম, আমি গুলি করে মারলাম না, আমি মাদকাসক্ত করে মেরে দিলাম, হাতে মারলাম না ভাতে মারলাম টাইপ ব্যাপার। আপনি আপনার বাংলাদেশ মুখ থুবড়ে যাবে। আপনার শক্তি কি? আমি কিন্তু এখন আর শক্তি নাই, আমার বয়স তো 45 আপ। যারা এর নিচে 40-এর নিচে যারা, তাদেরই কিন্তু এরা আসলে টার্গেট করেছে। এবং এই পরিস্থিতি থেকে দেশটাকে উদ্ধার করবার জন্য সেই ছাত্র যারা আপনারা ঝাঁপিয়ে পড়েছিলেন দেশ রক্ষার জন্য, এখন দেশ আসল রক্ষা করেন, এখন হচ্ছে দেশ রক্ষার সময়। তখন ভুল করেছিলেন, এখন আর ভুল করার সুযোগ নেই। এখন সবাইকে একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে, আওয়ামী করতে হবে না, কারো রাজনীতি করতে হবে না। এটার কথা আমি যখন যেটা বলতে নিয়ে স্কিপ হয়ে গেল, সেটা হচ্ছে আজকে সম্ভবত দেখলাম যে জয় বাংলা গানের সাথে টিকটক করতে গেছিল। টিকটক করার ফলে একটা বাচ্চা ছেলেকে, 18 নিচে বয়স, ডেফিনেটলি বাচ্চাই বলবো, তাকে অ্যারেস্ট করছে। আপনি বলেন এই অবস্থায় দেশের মানুষ কিভাবে কথা বলবে? না, কথা যখন একজনকে অ্যারেস্ট করবে, দুজনকে অ্যারেস্ট করবে, একসঙ্গে যখন
লাখো মানুষ দাঁড়িয়ে যাবে, একসঙ্গে যখন সবাই দাঁড়িয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার, সংগঠিত হতে হবে। সেই সংগঠিত আপনি কিভাবে হবেন, এটা আমি এখানেই বলি, একটু গেরিলা কায়দায় হতে হবে। না, গেরিলা কায়দায় অস্ত্রবাজি আমি করতে বলবো না কাউকে। আমি বলবো আপনারা আপনাদের এই মেসেজটা ছড়িয়ে দেন, মানুষকে জানান, প্রতিটা মানুষ ডোর টু ডোর জানান, আড্ডার মধ্যে জানান, দোকানে জানান, খেতে বসে জানান, গোসল করতে যেয়ে জানান, মানে পুকুরে সাঁতার কাটতে যেয়ে জানান, আপনি যখন কৃষি কাজ করেন তখন আপনি জানান আপনার এই ঘটনাগুলো বাংলাদেশে কি ঘটছে। এই যে নিউ মর্নিং, সেটা চিটাগাং রাইট টার্মিনাল, হয়তো আমার জেলা গোপালগঞ্জের মানুষ সেটার আজটা এখন অনুভব করতে পারছে না, আমি আমার জেলা জাস্ট নাম বলছি, অন্যান্য জেলার মানুষ অনুভব করতে পারছে না। এটাকে তো শুধুমাত্র বন্দর, একটা যে বন্দরটা লাভজনক বন্দর, আমি তাকে কেন দিয়ে দিব? তার মানে কি এখানে আসলে আমি এক্সেস দিচ্ছি, কাদেরকে এক্সেস দিচ্ছি? আমি কোনো পরাশক্তিকে আমি এক্সেস দিচ্ছি। এর ফলে কি হবে, বাংলাদেশটাকে আজীবনের জন্য আমি হাতছাড়া করে ফেলবো। আপনি কি সবার সাথে যুদ্ধ করতে পারবেন? আপনি সবার সাথে যুদ্ধ করতে পারবেন না, হয়তো পারবেন, তাতে কি আরো অনেক বেশি মানুষ হতাহত হবে না? তো তার আগে আমরা কেন ঐক্যবদ্ধ হচ্ছি না? আমি প্রকাশ্যে মিছিল করতে হবে না আপনার এই মুহূর্তে, আপনাকে গোপনে সংগঠিত হয়ে যান, আপনার চেইনটা তৈরি হোক, এবং ক্রাইসিসে যে নেতৃত্ব দেয় সেই হয় নেতা। আপনার কোনো নেতার প্রয়োজন নাই, তো কারোর নির্দেশনা দেবার প্রয়োজন নাই। না, ওই যে বাম্পার ফলন বললেন না বাক স্বাধীনতার, এখন কেউ ধরেন কারোর সাথে কারো পার্সোনাল কোনো ইস্যুতে হয়তো ঝগড়াঝাটি ছিল, তাকেও মানুষজন এই যে বলতেছে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টের দোসর। আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ দল, আপনার তো জানাই আছে, নিষিদ্ধ দল বলে কারো উপর দায় চাপায় দিয়ে পুলিশ দিয়ে হ্যারাস করায় দিচ্ছে। এখন মানুষ যে আপনি বলে আওয়ামী লীগ হইতে হবে না, ডেফিনেটলি আওয়ামী লীগ হইতে হবে না, বাট একটা ব্যানার তো লাগে। আপনি যে বারবার বলতেছেন একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম যে আওয়ামী লীগের আছে, হ্যাঁ, তো সেই আওয়ামী লীগ যে আমাদের এই যে কর্মসূচি যে দিচ্ছে, কর্মসূচিতে মানুষজনের অংশগ্রহণ, এটাকে কিভাবে আমরা মানুষজনকে ইনভলভ করব? এরা তো মনে করেন কথাই বলতে দিচ্ছে না, একটা টিকটকের জন্য অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এটা ভাবা যায়? আমি প্রথমে প্রকাশ্যে কথা বলতে চাই না, আমি যেভাবে বলছি যে এটা একদম সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, এর চেয়ে বেশি তো আসলে বলা যাবে না এখানে। আমরা অনানুষ্ঠানিক ভাবে, এবং আমাদের যারা ছাত্ররা, তাদের কাছে লিফলেট পৌঁছে দিতে হবে, তাদেরকে জানাতে হবে দেশে আসলে কি ঘটছে। অনেক বড় বড় ইস্যু, বা সবাই রাজনৈতিক সচেতন না, সবাই হয়তো জানেন না, তাদেরকে জানাতে হবে। এটার জন্য আমার মিছিলের প্রয়োজন নেই, আমার রাস্তায় মিছিল করতে হবে কেন? আমি এবং যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন না, বা যাদের চেহারা চেনে না, আওয়ামী লীগের কিন্তু কর্মীও আছে, সমর্থক আছে 4-6 কোটি হবে, তাদের একটু অগ্রণী ভূমিকা পালন করতে হবে, একদম দেশের স্বার্থে ভাই, একদম দেশের স্বার্থে। হ্যাঁ, আওয়ামী লীগের অনেকেই কিন্তু, অনেকের প্রতি আমি নিজেই তো অসন্তুষ্ট ছিলাম, আজকে আমি তাদের সাথে কথা বললাম, কারণ মানে আমি এর চেয়ে বেশি খুলে বলবো না, যে অনেক সিনিয়র নেতৃবৃন্দের গ্রুপিং ছিল, এই গ্রুপকে দাবিয়ে রেখেছে, হয়তো কিছু দুর্নীতিও হয়েছে। আমি বলবো না যে, অস্বীকার করবো না যে হয়নি, আবার আমি বলবো না যে হয়েছে, আমি হয়তো বলবো। আপু, যেখানে গ্রোথ হয় সেখানে 2% থেকে 5% একটা দুর্নীতি হয়, এটা ইন্টারন্যাশনালি মানে কি বলবো, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটা দুর্নীতি, যেখানে গ্রোথ হবে সেখানে দুর্নীতিও হবে, দুইটা পাশাপাশি চলবে। আমি বলি যে আওয়ামী লীগের এই যে 5-6 কোটি মানুষ, তারা সবাই দুর্নীতি করেনি, না, 2-4 জন, হাতে গোনা 2-4 জন। অপরাধ সবাই করেনি, হাতে গোনা 2-4 জন। আপনি যদি বলেন মাস্তানিও সবাই করেনি, হাতে গোনা 2-4 জন, রাইট? এবং আপনি দেখেন, আমার ওখানে দেখেছি যে অনেকে আওয়ামী লীগ থেকে আবার কেউ চলে গেছে। কারা গিয়েছে? তারা একসময় বিএনপি ছিল, তারা একসময় জামাত ছিল। এরা হচ্ছে অলওয়েজ গভর্নমেন্ট পার্টি, প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, পিজিপি। এই পিজিপিরাও কিন্তু অনেক ডিস্টার্ব করে। হ্যাঁ, পিজিপি আমাদের দলে ঢুকে অনেক ধরনের এই ধরনের অপকর্মগুলো করেছে। এখন সেই দায় আমি নিব যে আমি তাদেরকে এক্সেস দিয়েছি কেন। হ্যাঁ, সেই দায় থেকে ভাই মাপ চাচ্ছি, মাপ চেয়ে যা ভুল হয়েছে, যা অপরাধ হয়েছে, ক্ষমা করার মাধ্যমে। কারণ ভুল হয়েছে, অবশ্যই কাজ করলে ভুল হয়, আমাদের ভুল হয়েছে, যে কাজ করে তারই ভুল হয়, যে কাজ করে না তার কোনো ভুল হয় না। ভুল হয়েছে, কিন্তু তারপর আপনাকে স্বীকার করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশটা মঙ্গা থেকে আজকে মধ্যম শ্রেণীর, একদম অর্থনৈতিক দিক দিয়ে যদি দেখেন, সেই পর্যায়ে কিন্তু চলে যাচ্ছিল।
সেই পর্যায়ে চলে যাচ্ছিল। একটা অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, একটা গ্রোথ কিন্তু হয়েছে, একটা ডেভেলপমেন্ট কিন্তু হয়েছে। এবং বাংলাদেশটাকে নিয়ে আপনি নিশ্চিত হয়েছিল আপু, এটা পাস্ট টেন্স, হয়েছিল। আপনার দেশটা, আপনি নিশ্চিত ছিলেন যে আপনার দেশটা হাতছাড়া হচ্ছে না, আপনার দেশটা বিদেশিরা নিয়ে যাচ্ছে না, আপনার দেশটায় এই পপি বীজ বপন করা হচ্ছে না। খুব ইম্পর্টেন্ট থিং। পপি বীজ একটা ছোট্ট পপি না, পপি বীজ শুধু পপি বীজ নয়, এই বীজটা কিন্তু বপন হয়নি গত 17 বছরে। গত 17 বছরে ধান বপন হয়েছে, গম বপন হয়েছে, শাকসবজি বপন হয়েছে, কৃষিক্ষেত্রে বাম্পার ফলন হয়েছে, বাম্পার। আমরা খাদ্য ঘাটতির দেশে ছিলাম, আমরা খাদ্য উদ্বৃতের দেশে পরিণত হয়েছি, আমরা খাদ্য রপ্তানি করেছি। এক্স্যাক্টলি আপু, আমাদের মনে করেন যে বাংলা একটা প্রবাদ আছে কিন্তু, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। যে কারণে মনে করেন পেটে ভাত ছিল, ঘরে কারেন্ট ছিল, হাতে বছরের প্রথম দিনে বই ছিল, সবকিছু হাতের নাগালে ছিল, যে কারণে কোনো স্ট্রাগল ছিল না এই জেনারেশনটা। তাদের কাছে মনে হয়েছে যে এই যে একটা হিরোইজম দেখানোর চান্স আসছে, লেটস ডু ইট। কেন মাংস নিয়ে আপনি আন্দোলন দেখেননি? ওটা তো প্রথম আলোর প্রজেক্ট ছিল আপু। মানতে হবে যে মানুষ কখন মাংস নিয়ে আন্দোলন করে, যখন তার পেটে ভাত, যখন ডাল, সবজি সব আছে, ডিম থাকে ঘরে, সবজি থাকে, ডাল থাকে, তখন মনে হয় মাংস খাবো। জানি আমাদের ছোটবেলায় পোলাওর ডিমান্ড ছিল, আমরা যখন পোলাও খেতে হবে, হ্যাঁ কোরমা খেতে হবে, আমাদের বাচ্চারা পোলাও দিলেও খায় না, কারণ এই ডিমান্ডটা নাই, ফুলফিল হয়ে গেছে। ও বলে যে এখন সাউথ কোরিয়ান খাবার রান্না করে দাও। আমি পারি না, আমি ইউটিউব থেকে দেখে শেখার চেষ্টা করছি, চাইনিজ শিখে ফেলছি। হ্যাঁ, ওরকম মানুষ কখন ডিমান্ড করে? হ্যাঁ, যখন তার অঢেল সময় থাকে, যখন তার করার কিছু থাকে না, তার কাছে মনে হয় কি তার আরো অনেক কিছু লাগবে হয়ে গিয়েছে।